ফরেস্ট হিলস এই নামটার মধ্যে এক অদ্ভুত শীতলতা আছে, যেন উচ্চারণ করলেই ঠোঁটের ফাঁক দিয়ে ঠান্ডা কুয়াশা বেরিয়ে আসে। লোকেরা বলে এই জায়গা নির্জন নয়, এই জায়গা নীরব। আর এই দুয়ের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য একবার অন্তত এই জঙ্গলের ভিতরে ঢোকা দরকার। সতেরোশো শতাব্দীর কিছু ছেঁড়া ডায়েরি, যেগুলো আজও সংরক্ষিত আছে, সেখানে বারবার একটা কথাই ফিরে আসে। আমরা জঙ্গলের এমন এক অংশে পৌঁছেছিলাম যেখানে শব্দ মরে যায়, না কোনো পাখির ডাক, না পাতার মর্মর শব্দ, না নিজের পদচারণার প্রতিধ্বনি। সেই ডায়েরির শেষ পাতায় কালি ছড়িয়ে যাওয়া কিছু শব্দ। ওরা মাটির নিচে আছে, ওরা শুনছে। তারপর আর কিছু নেই। সাম্প্রতিক বছরগুলোতেও এই জায়গাটা তার স্বভাব বদলায়নি। পূর্ণিমার রাত এলে কয়েকজন মানুষ হঠাৎ করেই উধাও হয়ে যায়। কোনো চিহ্ন নেই, কোনো দেহ নেই, শুধু কুয়াশার মধ্যে কিছু বিকৃত ছায়ার গল্প। আমরা যখন সেই জায়গাটা খুঁজে পাই, তখন প্রথম দেখাতেই বোঝা যায় এটা একটা স্বাভাবিক স্থান নয়। একটা বিশাল গাছ, তার শিকড়গুলো মাটির উপরে উঠে এসেছে, গিঁট পাকানো, বেঁকে যাওয়া, যেন মৃত মানুষের আঙুল মাটি ভেদ করে উঠে আসছে। লোককথা বলে এই শিকড়গুলোই সেই দরজা, যেখানে নিচে আটকে থাকা সত্তাগুলো অপেক্ষা করে। রাত যত গভীর হতে থাকে, জঙ্গলের অন্ধকার যেন ততই ঘন হয়ে ওঠে। রাত 12টা বাজতেই আমরা সেই জায়গায় এসে দাঁড়াই। আমাদের চারপাশে কুয়াশা এমনভাবে জমাট বাঁধছে যেন বাতাস নয়, একটা স্যাঁতস্যাঁতে উপস্থিতি আমাদের ঘিরে রেখেছে। যন্ত্রগুলো প্রস্তুত, তাপমাত্রা নির্ণায়ক ক্যামেরা, শব্দ রেকর্ডার। কিন্তু আশ্চর্যের বিষয়, সব কিছু ঠিকঠাক কাজ করলেও স্ক্রিনে যেন এক অদৃশ্য কম্পন দেখা যাচ্ছিল। আমাদের সামনে সেই ছুরি, যার ফলায় অদ্ভুত এক কালচে দাগ। অরিজিৎ ধীরে ধীরে বলল, এই আচার শুরু হলে আমরা আর পর্যবেক্ষক থাকব না। তার গলায় কাঁপন ছিল না, কিন্তু চোখে ছিল একটা অজানা আতঙ্ক। কুয়াশা হঠাৎ আর কুয়াশা রইল না। এটা যেন ঘন সজীব কোনো সত্তা, যে নিঃশব্দে আমাদের দেহের চারপাশে জড়িয়ে ধরেছে। আমরা বৃত্তে দাঁড়ালাম। মাটি তখন
অদ্ভুতভাবে স্যাঁতস্যাঁতে, যেন বহুদিনের ঘুম ভেঙে উঠে সে নিজেকে প্রস্তুত করতে চেয়েছে। অরিজিৎ ছুরিটা হাতে নিল। এক মুহূর্ত দীর্ঘ, অস্বস্তিকর, টান টান এক নীরবতা। তারপর চামড়া কেটে যাওয়ার ক্ষীণ শব্দ। প্রথম ফোঁটা রক্ত শিকড়ের উপর পড়ল। এই শব্দটা যেন শুধু শোনা গেল না, অনুভূত হলো। মাটির গভীরে অদৃশ্য কোনো স্তরে যেন কিছু সাড়া দিল। আমাদের চারপাশের নীরবতা তখন আর নিঃশব্দ নয়, এটা অপেক্ষামান। আমরা মন্ত্রপাঠ শুরু করলাম। শব্দগুলো মুখ থেকে বেরোচ্ছিল, কিন্তু যেন অন্য কারোর স্মৃতি থেকে উঠে আসছিল। শিকড়গুলো ধীরে ধীরে আর্দ্র হয়ে উঠল, যেন তারা রক্ত শুষে নিচ্ছে। তারপর কোনো পূর্বাভাস ছাড়াই অন্ধকার যেন নিজের ভেতর থেকে আরও এক স্তর খুলে দিল। তাপমাত্রা কমে যাওয়া বলতে যা বোঝায়, এটা তার চেয়েও ভয়ঙ্কর কিছু ছিল। এটা ছিল উষ্ণতার অপহরণ। মনে হচ্ছিল আমাদের দেহ থেকে শুধু তাপ বেরিয়ে যাচ্ছে না, এটা যেন কেউ শুষে নিচ্ছে, ধীরে এবং ক্ষুধার্ত ধৈর্যে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বাতাস ভারী নয়, বাতাস যেন জীবন্ত। শব্দ রেকর্ডারের সূচক হঠাৎ কেঁপে উঠল। একটা সূক্ষ্ম, অস্পষ্ট কম্পন, তারপর ফিসফিস। প্রথমে একটি, তারপর আরেকটি, তারপর অসংখ্য। এগুলো শব্দ নয়, এগুলো ভাষা নয়, এগুলো স্মৃতি। মাটির নিচে বহু শতাব্দী ধরে জমে থাকা অদৃশ্য, অব্যক্ত, অশ্রুত শব্দের স্তূপ আজ যেন ফেটে বেরোতে চাইছে। আমরা আলো ঘুরিয়ে তাকালাম, কিন্তু আলো এখানে অতিথি মাত্র। গাছের ফাঁকে, শিকড়ের ছায়ার মধ্যে, অন্ধকারের গভীর স্তরে কিছু নড়ছিল। না, কিছু নয়, কারা। তাদের কোনো নির্দিষ্ট অবয়ব নেই, তবু তাদের উপস্থিতি এত ঘন যেন ছুঁয়ে ফেলা যায়। আলো তাদের গায়ে পড়ে না, আলো তাদের গায়ে ডুবে যায়। তারা এগিয়ে আসছিল, অস্থির নয়, তাড়াহুড়ো নয়, বরং এক অদ্ভুত নিশ্চয়তায়। যেন তারা জানে এখান থেকে আমাদের যাওয়ার কোনো পথ নেই। চারপাশের বৃত্ত, যেটা আমরা রক্ষা করার জন্য এঁকেছিলাম,
এখন সেটাই যেন আমাদের বন্দিশালায় পরিণত হয়েছে। আর সেই বৃত্তের ঠিক বাইরে অদৃশ্য অন্ধকারে কেউ অথবা কিছু নিঃশব্দে দাঁড়িয়ে আছে। অরিজিৎ হঠাৎ থেমে গেল। কোনো নাটকীয়তা নয়, কোনো সতর্কতা নয়, একটা নিঃশব্দ হঠাৎ থেমে যাওয়া। তার শরীর স্থির, অস্বাভাবিকভাবে স্থির, কিন্তু তার বুক অতিরিক্ত দ্রুত ওঠানামা করছে, যেন সে বাতাস নয়, অন্য কিছু গ্রহণ করছে। তার চোখ ধীরে ধীরে উপরের দিকে ঘুরতে লাগলো। সাদা অংশটা প্রকাশ পেল, আর তার মনি যেন কোথাও হারিয়ে গেল। আমরা তার নাম ধরে ডাকলাম। একবার, দুবার, সে কোনো সাড়া দিল না। তার ঠোঁট নড়ছে, কিন্তু মন্ত্রের ছন্দ বদলে গেছে। শব্দগুলো আর আমাদের শেখানো নয়, আরো পুরনো, আরো গভীর, আরো অন্ধকার। তার গলা থেকে যে শব্দটা বেরোলো সেটা কোনো একক কণ্ঠ নয়, একটা কণ্ঠস্বরের ভিতরে আর একটা, তার ভিতরে আরো একটা, স্তরের পর স্তর, যেন বহু মৃত মানুষের গলা একসাথে তার শরীরের ভিতর দিয়ে কথা বলছে। আমরা শুনছিলাম। শব্দগুলো বাতাসে ঝুলে রইল, কিন্তু সেই শব্দের সঙ্গে এক অদ্ভুত গন্ধ মিশে গেল। স্যাঁতস্যাঁতে মাটি, পুরনো পচন, আর কিছু একটা যা ভাষায় ধরা যায় না। অরিজিৎ ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকল, যেন কেউ তার ঘাড় ধরে মাটির দিকে টানছে। তার হাত নিজে থেকেই উঠল শিকড়ের দিকে, আর তখন আমরা বুঝলাম এই আচার কোনো আহ্বান নয়, এটা একটা দরজা খোলা। আর দরজার ওপারে যারা ছিল তারা শুধু আসেনি, তারা ঢুকে পড়েছে। হঠাৎ অরিজিতের শরীরটা হিংস্রভাবে কেঁপে উঠল। তারপর সে মাথা তুলে এমন এক চিৎকার করল যা কোনো মানুষের গলা থেকে আসা সম্ভব নয়। ওরা উঠে এসেছে। এই চিৎকার জঙ্গলের নীরবতাকে ভাঙল না, বরং সেই নীরবতাকে আরো গভীর করে দিল। আমরা বৃত্ত ভাঙার চেষ্টা করলাম, কিন্তু পা যেন মাটির সঙ্গে লেগে গেছে। শিকড়গুলো, যেগুলো এতক্ষণ নিঃশব্দ ছিল, এখন যেন অদৃশ্যভাবে নড়ছে। মাটির নিচে কিছু একটা সরে যাচ্ছে, ধীরে, আমাদের পায়ের ঠিক নিচ দিয়ে।
ছায়াগুলো আর দূরে নেই, তারা এখন খুব কাছে, অস্বাভাবিকভাবে কাছে। তাদের আকৃতি সম্পূর্ণ নয়, কিন্তু তাদের দৃষ্টি সম্পূর্ণ। আমরা অনুভব করছিলাম তারা আমাদের দেখছে। আমাদের ভেতরটা, আমাদের স্মৃতি আর আমাদের ভয়, সব কিছু। হঠাৎ আমরা দৌড়তে শুরু করলাম। দিকজ্ঞান নেই, শুধু পালানো। কিন্তু জঙ্গলটা আর আগের মতো নেই। গাছগুলো যেন জায়গা বদলাচ্ছে, পথগুলো বদলে যাচ্ছে, যেন আমরা কোনো বৃত্তের মধ্যেই ঘুরছি। পেছনে কিছু একটা এগিয়ে আসছে, দ্রুত নয়, তাড়াহুড়ো নয়, বরং নিশ্চিত, অপরিহার্য। একটা ঠান্ডা নিঃশ্বাস ঘাড়ের ঠিক কাছে এসে থামল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো, যদি আমি এখন পেছনে তাকাই, আমি হয়তো শুধু দেখব না, আমি একটা কিছু বুঝে ফেলব। আর সেই বোঝাটা ফিরে আসার সমস্ত পথ বন্ধ করে দেবে। আমরা কেউ পিছনে তাকাইনি, কারণ আমরা সবাই একই জিনিস অনুভব করছিলাম। আমরা জঙ্গল থেকে পালাচ্ছি না, আমরা কোনো কিছুর কাছ থেকে সময় কিনে নিচ্ছি। অবশেষে আমরা জঙ্গল থেকে বেরিয়ে এলাম। কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি, কারণ পরদিন যখন ফুটেজ দেখা হচ্ছিল, ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। শেষ দৃশ্যটা চালানো হলো। আমরা দৌড়াচ্ছি, ক্যামেরা কাঁপছে, আর ঠিক পেছনে একটা অবয়ব দাঁড়িয়ে, স্থির, তার শরীর অন্ধকারে ঢাকা, কিন্তু তার মুখ ধীরে ধীরে ক্যামেরার দিকে ঘুরছে, একটু একটু করে, যেন সে জানে আমরা এখন তাকে দেখতে পাচ্ছি। ফরেস্ট হিল এখনো আছে, সেই গাছ, সেই শিকড়, সেই মাটি, সব আগের মতোই। কিন্তু যারা সেই রাতটা পার করেছে, তারা জানে সব কিছু সেখানেই শেষ হয়নি। কারণ মাঝে মধ্যে গভীর নিঃশব্দ রাতের ভিতরে রেকর্ডার ছাড়াই শোনা যায় একটা ফিসফিস, আরো একবার চলো, ভয় পেয়ে গেছো নাকি? শেষ হলো আজকের গল্প, ফরেস্ট হিলসের রক্ততর্পণ। আপনারা শুনছিলেন বাংলা হরর স্টোরি বাই শুভ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর কমেন্টে জানান আপনার মতামত। অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়,
তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্প হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।